অজান্তে ভালোবেসেছি তোকে। রুদ্রিকা বেদী। সূচনা পর্ব। আজ রূপকথার বিয়ে। লাল টুকটুকে বেনারসি পরে বধূর বেশে বসে আছে আয়নার সামনে। সোনালি পাইপিং করা ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। চোখের ক্লান্ত চাহনি লুকিয়ে গিয়েছে তাতে। ঘর জুড়ে হইচি, তার মাঝে নিস্তব্ধ হয়ে বসে আছে রূপকথা। গত 2 দিন ধরে কাঁদতে কাঁদতে আজ আর চোখে কোণে অশ্রুর এক বিন্দুও দেখা যাচ্ছে না। তার ঠোঁট অনবরত কাঁপছে, গলা শুকিয়ে আসছে। রূপকথার বিয়ে কার সঙ্গে হচ্ছে সেই বিষয়ে সে কিছু জানে না। জানতেও চায় না সে। জেনেই বা কী হবে? বিয়ে তো আর আটকে যাবে না। বিয়ের থেকে তার কোনো প্রত্যাশা নেই, শুধু একটাই চিন্তা, তার জীবন যেমন বিয়ের আগে চলছিল, বিয়ের পরে যেন তার থেকে খারাপ না হয়ে যায়। রূপকথা চৌধুরী। বয়স 20 বছর। ইকোনমিক্স ডিপার্টমেন্টের 2nd ইয়ারের ছাত্রী। ছোটবেলা থেকেই সে মাথিহারা। তার জন্মের 2 দিন পর তার মায়ের মৃত্যু ঘটে। রূপকথার মা হঠাৎ এমনভাবে চলে যাওয়া রূপকথার বাবা মিস্টার আশরাফ চৌধুরী কোনোভাবেই মেনে নিতে পারেননি। বউয়ের মৃত্যুর কারণ রূপকথাকে মনে করা শুরু করলেন তিনি। মায়ের অসময়ে চলে যাওয়া, বাবার মুখ ফিরিয়ে নেওয়া, সব কিছু মিলিয়ে রূপকথা বড় হতে শুরু করে। শুরু থেকেই বাবা আশরাফ চৌধুরীর অবহেলায় রূপকথায় অভ্যস্ত হয়ে যায়। রূপকথার জীবনে ঝড় উঠে অন্য সময়ে। মাত্র 5 বছর বয়সে আশরাফ চৌধুরীর জীবনে অন্য একজন নারীর আগমন ঘটে। তিনি সিদ্ধান্ত নেন সেই নারীটিকে আপন করে নেওয়ার, অতঃপর নতুন বিয়ে হল আশরাফ চৌধুরীর। অন্যান্যদের মতো রূপকথাও খুব খুশি ছিল নতুন মাকে পেয়ে, তবে তার এই খুশি দীর্ঘস্থায়ী হল না। বিয়ের 6 মাস পর থেকেই আশরাফ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী রূপকথার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে। আচরণটি এতটাই জঘন্য পর্যায়ে চলে গিয়েছিল যে রূপকথাকে একা অন্ধকার বেসমেন্টে দিনের পর দিন আটকিয়ে রেখেছে। দিনের পর দিন খাবার না খাইয়ে রেখেছে। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তাও রূপকথা জানা নেই। বাবার মনে সে কোনো জায়গা ছিল না বলে তার মুখের পানে তাকিয়ে কখনোই আশরাফ চৌধুরীর একটুও সন্দেহ হয়নি। রূপকথার জীবনে এমনই করে 15 বছর পেরিয়ে গিয়েছে। কখনো কাউকে বলতে পারেনি নিজের মনের অনুভূতি, রাগ, কষ্ট। স্বভাবে ভীষণ চাপা হয়ে গিয়েছে যে সে। কালো রঙের শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরশিয়ান আহসান শিশির। বয়স 34। বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী তিনি। চেহারায় একটা আভিজাত্য ভাব ফুটে উঠে শিশিরের। চোয়াল শক্ত। হাতের আঙ্গুল দিয়ে মাথার কালো কুচকুচে চুলগুলোকে শেষবারের জন্য সেট করে নিল। ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের হাত ঘড়ি তুলে পরে নিল। ততক্ষণে পিছনে এসে দাঁড়িয়েছে শিশিরের পি.এ. সানজিদ খান। নিচু গলায় বলল, স্যার, গাড়ি রেডি। আমিও রেডি, বলে শিশির পারফিউম তুলে শরীরটিকে সুগন্ধে মুড়িয়ে নিল। বিয়ে বড় করে হচ্ছে না। সম্পূর্ণ ঘরোয়াভাবে। তাই লোকজন নেই। শিশিরের মা পছন্দে বিয়েটা হচ্ছে। শিশিরের দ্বিতীয় বিয়ে। 8 বছর আগে সে তার প্রিয় মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল। ভালোবেসে যত্ন করে। সেই দিন আহসান পরিবার আলো ঝলমল করে উঠেছিল। সবার ঠোঁটের কোণে সে দিন ছিল হাসি। আজ সবই নীরব। 5 বছর আগে ছেড়ে চলে যাওয়া প্রিয় মানুষটি আজ শিশিরের জন্য ঘৃণার অনুভূতি। যে অনুভূতি দ্বারা আজ তার মন পাথর হয়ে গেছে। সেই পাথরের মন দিয়ে আজ কিছুই অনুভব করতে পারে না। পারে না আগের মতো করে হাসতে। পারে না কাঁদতে। বাইরে শোরগোল পড়ে গেল। বর এসে গিয়েছে। রূপকথা তার শাড়ির আঁচল খামচে ধরল। সামনে কি হতে চলেছে সেটা সে জানে না, জানতেও চায় না। জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা চলে এসেছে। কোনো কিছুতেই কিছু যায় আসে না। সে শুধু একটু ভালোভাবে বাঁচতে চায়, তাই তো এই বিয়েতে শেষমেশ রাজি হওয়া। দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন সোনিয়া চৌধুরী। আশরাফ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তিনি রূপকথার কাছে এসেছে দাঁড়ালেন। ঘোমটা তুলে রূপকথার কানের কাছে ঝুঁকে এসে মুখে বাঁকা হাসি ফুটিয়ে সাপের মতো হিসিয়ে বলল, বিয়ে হচ্ছে তোর? কত ভালো পরিবারে। মুখে হাসি নেই কেন? মন খুলে হেসে দেখা আমাকে।
রূপকথা চোখ তুলে আয়নার দিকে তাকাল। ঠোঁটের কোণে কোনো খুশি নেই। সোনিয়া চৌধুরীর বলার পরও রূপকথা অনুভূতি শূন্য চাহনিতে বসে রইল। সোনিয়া চৌধুরী সেই চেহারা দেখে দাঁতে দাঁত চেপে রূপকথার দুই বাহু জোরে চেপে ধরলেন। ব্যথায় রূপকথা চেঁচিয়ে উঠল। সোনিয়া চৌধুরী আবার হাসলেন, তারপর বললেন, আমার কথায় যদি হাসতে না পারিস তাহলে কাঁদতে তো পারিস। বলে সোজা হয়ে দাঁড়ালেন তিনি। ঘোমটাটা দিয়ে আবার মুখ থেকে দিলেন। রূপকথাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাইরের থেকে ডাক এসেছে। সোনিয়া চৌধুরী রূপকথাকে ধরে বাইরে নিয়ে গেলেন। শ্বশুর বাড়িতে যেয়ে আমাদের নাক ডুবিয়ে দিস না, রূপকথার কানের কাছে মুখ নিয়ে বললেন সোনিয়া চৌধুরী। তিনি রূপকথাকে শিশিরের পাশে বসিয়ে দিলেন। রূপকথার দৃষ্টি মাটির দিকে। শিশির মুঠো বদ্ধ করে সামনে তাকিয়ে আছে। কারোর মধ্যে কোনো রকম আগ্রহ কাজ করছে না একে অপরকে দেখার। শিশির একটি বারের জন্য তার মায়ের মুখের দিকে চাইল। হাসি, উজ্জ্বল চেহারা। কতদিন সে এই হাসি দেখেনি। কাজী সাহেব তার কাজ শুরু করলেন। বিয়ে পড়ানো শুরু হল। রূপকথার হৃদযন্ত্রটা মুহূর্তেই কেঁপে উঠল। তার মাথা ঘুরছে। শরীর যেন ভার ছেড়ে দিতে চাচ্ছে। সে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করল। নিজেকে মনে মনে বলল, কিচ্ছু হবে না রূপকথা, সব ভালো হবে। হে খোদা, আমার জীবনটা আর নরক করো না। বিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু কেউ কাউকে এখনো দেখেনি। রূপকথা চুপ করে বসে আছে। আশরাফ চৌধুরী এগিয়ে আসলেন তাদের দিকে। শিশির উঠে দাঁড়ায়। চোয়াল শক্ত। আশরাফ চৌধুরী শিশিরের সঙ্গে কোলাকুলি করল। তোমাকে জামাই হিসেবে পাওয়ায় আমি ভীষণ ধন্য। আশার সামনে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। আশরাফ চৌধুরী হেসে উঠলেন। শিশির কিছু বলল না, তবে তার ভ্রু কুঁচকে উঠেছে। পাশে তার মেয়ে বসে আছে, যার একটু পরে বিদায় হবে। তার চলে যাওয়াতেও একটু আফসোস হচ্ছে না। শিশির বেশি মাথা ঘামাতে পারল না। পাশে এসে দাঁড়াল সানজিদ। সে শিশিরের কানে কিছু একটা ফিসফিস করে বলল, তারপরই শিশির আশরাফ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের এখন বেরোতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সব নিয়ম কানুন শেষ হয়ে যাবে, তারপরই বিদায়ের অনুষ্ঠান শুরু হবে। বলে তিনি চলে গেলেন। সানজিদ একবার রূপকথার দিকে তাকিয়ে শিশিরকে ফিসফিস করে বলে, কেমন বাবা, মেয়ে চলে যাচ্ছে তাতে একটুও কষ্ট হচ্ছে না? বাবা, যদি এমন হয় তাহলে ভাব তার মেয়ে কেমন হবে। বাসর ঘরে বসে আছে রূপকথা। তার শাশুড়িমা তাকে বসিয়ে দিয়ে গিয়েছে। আর বলেছেন, তুই অপেক্ষা কর, শিশির এক্ষুনি আসছে। বলে উনি চলে গিয়েছেন। ঘোমটা তুলে রূপকথা পাথরের মতো বসে আছে খাটে। সে দেখতে ভারী সুন্দর। এতটাই সুন্দর যে কেউ তার দিকে তাকালে তার সৌন্দর্যের মায়ায় পড়তে বাধ্য। তার চোখ কথা বলে। গায়ের রং দুধের মতো ফর্সা। গোলাপি ঠোঁট, বাদামি চোখ, ঘন কালো চুল কোমর পর্যন্ত। গায়ের লাল বেনারসি তার উপর ভীষণ সুন্দর যাচ্ছে। এই শাড়িটি আহসান পরিবার থেকেই দেওয়া। তার শাশুড়িমা নিজ হাত পছন্দ করেছেন এবং আশরাফ চৌধুরীর কাছে বিনীতভাবে অনুরোধ করেছিলেন এই শাড়িটি যেন রূপকথা বিয়েতে পরে। স্যার, ভাবি আপনার জন্য ঘরে অপেক্ষা করছেন, আপনি যাবেন না? না। শিশির গম্ভীরভাবে নিজের ইজি চেয়ারে বসে বলল। এটি তার ওয়ার্ক রুম। রুমে আলো বলতে শুধু টেবিলে জ্বলতে থাকা হলুদ বাতিটি। সানজিদ ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মুখ থমথমে। শিশির উঠে দাঁড়িয়ে বলে, বিয়েটাকে মানি না তাহলে ওই ঘরে যাওয়ারও মানে হয় না। তুই যাবি? শিশির কথা শেষ হতেই দরজার কাছ থেকে একটা গলা ভেসে আসল। শারমিন আহসানের গলা। শিশির মা। শিশির মায়ের দিকে তাকায়। শারমিন আহসান এগিয়ে আসে ছেলের দিকে। কড়া কণ্ঠে বলেন, তুই যাবি? তুই ওকে বিয়ে করেছিস। ও তোর বউ। স্বামীর ভালোবাসা পাওয়া ওর অধিকার। বিয়েটা আমার ইচ্ছেতে হয়নি মা। তুমি জানো খুব ভালো করে।
শিশির দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ জানি। আর আমি এটাও জানি ওই দিন যদি রূপকথা না থাকত তাহলে তুই আজকে আর আমাকে মা বলে ডাকতে পারতিস না। শারমিন আহসানের কথায় শিশির বুক ভারী হয়ে যায়। সে মায়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। সে তার মাকে ভীষণ ভালোবাসে আর এটাও সত্য আর রূপকথার জন্যই সে তার মাকে ফিরে পেয়েছে। তুই এক্ষুনি ওই বৌমার কাছে যাবি। মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে। যদি না যাইস তাহলে আমার মরা মুখ দেখবি, বলে শারমিন আহসান চলে গেলেন। শিশিরের মুঠো শক্ত হয়ে যায়। সে বুঝতে উঠতে পারে না সে কি করবে। অজান্তে ভালোবেসেছি তোকে। রুদ্রিকা বেদী। পর্ব ২। শিশির মায়ের মুখের কথা ফেলতে পারল না। সে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও রাজি হল বাসর ঘরে যেতে। ছেলে শেষমেশ রাজি হওয়ায় শারমিন আহসানের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। রূপকথা চুপচাপ বসে গায়ের গহনা খুলছে। ভীষণ ভারী লাগছে শরীরটা। তার ২০ বছরের জীবনে সে অনেক ধরনের ঝামেলার মুখোমুখি হয়েছে এবং মুখ বুজে সব কিছুই কেমনভাবে সহ্য করে গেছে, কিন্তু আজকে মনের ভিতর যে আনচান হচ্ছে তার সঙ্গে রূপকথা পরিচিত নয়। আনমনে বসেছিল এমন সময় হঠাৎ বাইরে থেকে কারোর পায়ের শব্দে কানে আসল। কেউ হয়তো এই ঘরেই আসছে। রূপকথা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল। লম্বা করে নিঃশ্বাস নিচ্ছে। যদি তার স্বামী হয় তাহলে? দরজা ঠেলে শিশির ঘরে ঢুকল। ঘরে একটা অন্যরকম সুগন্ধ বিরাজ করছে। খুব সুন্দর করে সাজানো বাসর ঘরটা। ফুল দিয়ে সজ্জিত খাটের উপর চোখ পড়তেই শিশিরের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। রূপকথা আসলেই রূপকথার জগতের রাজকুমারীদের মতো। এত সুন্দর কেউ হতে পারে? শিশির এগিয়ে যায় খাটের দিকে। খাটের দিকে এগিয়ে যেতে যেতে শিশির খেয়াল করল রূপকথার মুখ কেমন শুকিয়ে যাচ্ছে। সে ভয়ার্ত দৃষ্টিতে বিছানার দিকে চেয়ে আছে। চোখের দৃষ্টি দেখে মনে হওয়াটা স্বাভাবিক যে শিশির কোনো বড় খুনি। শিশির খাটের সামনে দাঁড়াতেই রূপকথা মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে সালাম দিল। শারমিন আহসান যাওয়ার আগে বলে গিয়েছিলেন শিশির যখন রুমে আসবে তাকে যেন সালাম জানানো হয়। সে শাশুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করল। এই মেয়ে এই দিকে তাকাও। শিশির কঠিন কণ্ঠে কথাটা বলতে চাইল, কিন্তু সে বুঝল তার স্বর অতি কোমল শুনিয়েছে। রূপকথা চোখ তুলে তাকায়। তার চোখে পানি। তার নাক মুখ লাল হয়ে গিয়েছে। এক্ষুনি কেঁদে ফেলবে। শিশির বেশ অবাক হল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রূপকথার দিকে। রূপকথার চোখ দিয়ে পানি পড়তেই শিশির ভ্যাবাচ্চাকা খেয়ে বলে, তুমি কাঁদছ কেন? আমি তো এখনো কিছু বলেনি। বিদায়ের সময়ে কাঁদলে না, এখন কাঁদছ কেন? রূপকথা উত্তর দেয় না। তার বুক থরথর করছে। সে তার শাড়ি খামচে ধরল। শিশির বুঝতে পারছে না সে কি করবে। রাগ দেখাতে এসেও কোনোভাবে একটা ধমকও দিতে পারছে না। শিশির নিজেই অবাক হচ্ছে। এখানে এই পরিস্থিতিতে অন্য কেউ থাকলে এতক্ষণে ২ গালে হয়তো থাপ্পড় পড়ে যেত। কিন্তু রূপকথার ক্ষেত্রে তার কিছুই করতে পারল না শিশির। আশরাফ চৌধুরী ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে এবং দুলছেন। ঘরে অন্ধকার। বুকটা তার আজ খালি খালি লাগছে। কোনো কিছুতেই যেন মন বসতে চাচ্ছে না তার। হঠাৎ ঘরের লাইট অন হয়ে যায়। লাইটের রশ্মি বদ্ধ চোখে এসে পড়তেই চোখ মুখ কুঁচকে উঠে আশরাফ চৌধুরীর। তিনি চোখ খুলে দরজার দিকে তাকায়। সোনিয়া চৌধুরী দাঁড়িয়ে আছেন চোখ ছোট ছোট করে। বরং চোখ খুলতেই বললেন, কি গো, মেয়ের কথা অনেক মনে পড়ছে? খোঁচা মেরে বললেন সোনিয়া চৌধুরী। আশরাফ চৌধুরী তা ভালো করেই বুঝতে পেরেছেন। তিনি সোজা হয়ে বসলেন, বউয়ের দিকে ক্লান্ত কণ্ঠে বললেন, কথা আমার একমাত্র মেয়ে। ওকে সারা জীবন যতই নিজের কাছ থেকে সরিয়ে রাখি না কেন, ওর কথা আমি কখনো ভুলতে পারি না। সোনিয়া চৌধুরী কথাগুলো শুনে তিরস্কার ভঙ্গিতে হাসলেন। বুয়ের এমনভাবে হাসার মানে আশরাফ চৌধুরী ভালো করেই বোঝেন। তিনি বেশি কিছু বললেন না। আবারও চোখ বন্ধ করে ইজি চেয়ারে গা হেলিয়ে দিল। সোনিয়া চৌধুরী সেই দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মনে মনে ভাবলেন, যত্ত সব আদিক্ষেতা। মেয়ের জন্য জীবনে কিছু করলে না,
এখন এসেছে মেয়ের প্রতি নিজের ভালোবাসা বোঝাতে। এই মেয়ে কাজ কেন? শিশির আবার জিজ্ঞেস করল। রূপকথা চোখ তুলে তাকাল। এই প্রথম সে শিশিরকে চোখে দেখল। সুদর্শন সুপুরুষ, দীর্ঘ কাঁধ বিশিষ্ট, লম্বা মেদহীন শরীর, তাতে জড়িয়ে রাখা কালো শেরওয়ানি বেশ মানাচ্ছে। রূপকথা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার নাম রূপকথা। শিশিরের চোয়াল শক্ত হয়ে গেল। একটু আগে ফ্যাসফ্যাস করে কাঁদতে থাকা মেয়েটা এখন মুখে মুখে কথা বলছে। আমি তোমার নাম জিজ্ঞেস করেনি মিস রূপকথা। তুমি কাজ কেন সেটা জিজ্ঞেস করছি। জানি না, আপনার পায়ের শব্দ শুনে আমার ভয় করছিল তাই কান্না চলে এসেছে। রূপকথার উত্তর শুনে শিশির মেরে গেল। শিশির কি বলবে তা ভেবেই পারল না। কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে থেকে শিশির খাটের উপর বসে পড়ে। মনে মনে ভাবে, একটা গেছে আরেকটা তুফান কপালে জুটেছে। সারারাত দুজনে জেগে কাটিয়েছে। রূপকথা খাটের এক কোণে সেটে বসেছিল তো শিশির ব্যালকনিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে। ভোর 4টের রূপকথা আর জেগে থাকতে পারল না। আপনা আপনি চোখ বুজে আসল। সকালে রূপকথার ঘুম ভাঙতেই ঘড়ির দিকে চোখ গেল। সাথে সাথে চমকে ধরাম করে উঠে বসে। ঘড়িতে 9:30 বাজে। কি সর্বনাশ! রূপকথা চটজলদি খাটের নেমে দাঁড়ায়। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হবে। আধা ঘন্টার মাঝে রূপকথা রেডি হয়ে নিল। বিয়ের প্রথম দিন এত দেরি করে উঠলে শাশুড়ির সামনে তার কেমন চরিত্র তৈরি হবে। রূপকথা শাড়ি সামলিয়ে কোনোভাবে নিচে নামল। বাড়িতে এই মুহূর্তে তাকে সহ 4টি প্রাণী রয়েছে। তার মধ্যে তার শাশুড়ি মা আর 3 জন বাড়ির কাজের লোক। শিশিরকে সে কোথাও দেখল না। রূপকথা নিচে নামতেই শারমিন আহসান সোফা থেকে উঠে দাঁড়ালেন। বৌমার দিকে মিষ্টি করে হেসে বললেন, আয় আমার কাছে এসে বস। শারমিন আহসান ভীষণ অমায়িক মানুষ। তাকে দেখলে যেমন সমীহ জাগে তেমনি তার মধ্যে দিয়ে একটা আভিজাত্য ঠিকরে বেরিয়ে আসে। রূপকথা শাশুড়ি মায়ের কাছে যেয়ে দাঁড়িয়ে বলল, সরি, দেরি হয়ে গেছে আসলে। কিছু বলতে হবে না। আমি বুঝি বিয়ের পর মেয়েরা একটু ক্লান্ত থাকে। আর এইটা তোর বাড়ি, যতক্ষণ খুশি ঘুমাবি। রূপকথা এক দৃষ্টে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। মায়ের যত্ন ভালোবাসা তাহলে একেই বলে। কত মিষ্টি করে কথা বলছেন শারমিন আহসান। রূপকথার সাথে তো তার নিজের বাবাও কখনো ভালোভাবে কথা বলেনি। তার মুখ দেখলেই কেমন করতেন আশরাফ চৌধুরী। তখন রূপকথার মনে হতো নিজেকে শেষ করে দেওয়ার। রূপকথাকে হারিয়ে থাকতে দেখে শারমিন আহসান বললেন, কোথায় হারিয়ে গেলি? রূপকথা চমকে উঠে শাশুড়ি মায়ের দিকে তাকাল। মুখে হাসি ফুটিয়ে বলল, কোথাও না তো। চল ব্রেকফাস্ট করবি। তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। বলে রূপকথাকে নিয়ে শারমিন আহসান ডাইনিং টেবিলের কাছে গেল ব্রেকফাস্ট করার জন্য। স্যার, ফাইল। সানজিদ নিজের হাত থেকে ফাইল এগিয়ে দিল শিশিরের দিকে। শিশির ফাইল নিয়ে ফাইলটা ভালো করে চেক করতে লাগল। স্যার, মিস্টার আশরাফ চৌধুরী আপনার সাথে মিটিং করতে চাই। কেন? ফাইলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি কিভাবে জানব স্যার? আপনার শ্বশুর আপনার সাথে কেন মিটিং করতে চাচ্ছে কিভাবে বলবো? সানজিদ নিজের নখের দিকে তাকিয়ে বলল। শিশির হাতের ফাইল টেবিলের উপর আছড়ে ফেলে দাঁতে দাঁত চেপে বলে, দিনকে দিন তোর সাহস অনেক বেড়ে যাচ্ছে না সানজিদ? কার সঙ্গে সারাক্ষণ থাকি দেখতে হবে না। সানজিদ কথা বলে দৌড় মারল কেবিন থেকে। শিশির দীর্ঘশ্বাস ছাড়ে। চেয়ারের সঙ্গে মাথা হেলিয়ে দিয়ে বলে, সব নমুনাগুলো কি আমার কপালই জোটে? চলবে। অজান্তে ভালোবেসেছি তোকে। রুদ্রিকা বেদী। পর্ব 3। সারা রাত ঘুম না হওয়ায় সকাল থেকে শিশির মাথা ভীষণ আকারে ধরেছে। মাথা ব্যথার চক্করে সকাল থেকে খালি পেটে 4 কাপ কফি খাওয়া হয়ে গেছে। তার হাতের কফিটি 5তম। শিশিরের চোখ লাল হয়ে রয়েছে। রাগ হচ্ছে তার। শিশিরের ঘুম ঠিকঠাক না হলে মাথা গরম হয়ে উঠে, যার অর্থ তার সারাদিন বাজে রকমের বাজে হবে।
শিশির হাতের কফি কাপ টেবিলে রেখে তার বস চেয়ারে গা হেলিয়ে দিল। অমন সময় কেবিনে ঢুকল সানজিদ। সানজিদের হাতে ফোন। সে এগিয়ে আসল কেবিনের কাছে। শিশিরকে ভালো করে ফোনটা কানে ধরে গলার স্বর একদম খাদে নামিয়ে ফিস ফিস করে বলল, স্যার তো ঘুমোচ্ছে ম্যাম। ফিসফিসানির শব্দ শিশিরের কানে যেতেই সে চোখ খুলে সানজিদের দিকে তাকায়। আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কোনো বিশেষজ্ঞ তোকে বলেছে আমি ঘুমোচ্ছি? শিশির হঠাৎ কথা বলায় সানজিদ চমকে উঠলাম। সানজিদ ভূত দেখার মতো চমকে উঠে দাঁত কেলিয়ে বলে, সরি স্যার, ম্যাডাম ফোন করেছেন। এই নেন, বলে হাতের ফোন শিশিরের দিকে এগিয়ে দেয়া। শিশির তার হাত থেকে ফোন নিতেই সানজিদ বেরিয়ে যায় রুম থেকে। শিশির ফোনের দিকে তাকিয়ে দেখল মা বলে সেভ করা নাম। সে কান ধরতেই শারমিন আহসান বললেন, বাবু তুই জানিস কি হয়েছে? মায়ের চিন্তিত কণ্ঠস্বর শুনে শিশিরের পিলে চমকে উঠলে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাকে বলল, মা তুমি ঠিক আছো তো? আমি আসব। ডাক্তার আঙ্কেলকে কল করেছ? আরে গাধা, আমার কিছু হয়নি। তোর মা এখন আরও ২০ বছর বাঁচবে। নিজের নাতি নাতনির মুখটা এবার দেখেই যাব। কলের অপর পাশ থেকে শারমিন আহসানের কথা শুনে শিশির দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। হাতের তালু রাগে বন্ধ হয়ে আসল। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে শিশির বলে, তাহলে কি হয়েছে? আর বলিস না। আজকে বৌমার সাথে ব্রেকফাস্ট করতে বসেছে, আমি তো খাচ্ছি, মেয়েটা খাবারের ২-৩ দানা নিয়ে বলে তার খাওয়া হয়ে গিয়েছে। মুরগির থেকেও কম খাবার খায়। শারমিন আহসান বললেন, এই কথা আমাকে কেন বলছ? তোমার মুরগিকে বলো। শিশির মুখ ফসকে বলে ফেল কথাটা। শারমিন আহসান কড়া কণ্ঠে বললেন, কি বললি? আই মিন টু সেই তোমার আদরের বৌমাকে বলো। কিছুক্ষণের নীরবতা, তারপর শারমিন আহসান বললেন, আমি কেন বলবো? তুই ওর বর, তোর উচিত ওর খেয়াল রাখা। বাড়ি এসে বৌমাকে যেন যত্ন করে খাওয়ানো হয়। পারতাম না, বলে কল কেটে দিল শিশির। চেয়ারে বসতে বসতে বিটবিট করল। এখানে ছেলে যে তার আদরের মুগরি থুডি বৌমার চক্করে না খেয়ে বেরিয়ে এসেছে, সেই দিকে কোনো খেয়াল নেই। বৌমা খাচ্ছে না বলে প্রাণ জ্বলে যাচ্ছে গু। শিশির আজ সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছে। অন্য দিন হলে অনেক রাত করে আসে। শারমিন আহসান শিশিরের এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ জিজ্ঞেস করতেই শিশির কঠিন কণ্ঠে বলে, কেন দেরি করে ফিরতে হতো? তাড়াতাড়ি আসলে সমস্যা, না আসলে সমস্যা, এই বাড়িতে আমি থাকাটাই এখন সমস্যার হয়ে উঠছে। রূপকথা তখন উপরে সিডির কাছে দাঁড়িয়েছিল। শিশির ওমর রুদ্রমূর্তি দেখে তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। লোকটা কি বাজে রকমের রাগী। শিশির উপরে এসে রূপকথাকে দেখতেই একটা কড়া দৃষ্টি দিয়ে ঘরে চলে গেল। রূপকথা বোকার মতো দাঁড়িয়ে রইল ওখানে। শারমিন আহসানের কাছে যেয়ে দাঁড়াল রূপকথা। শাশুড়ি মায়ের মুখটা কেমন শুকিয়ে এসেছে। বৌমাকে দেখে শারমিন আহসান হাসার চেষ্টা করে বললেন, ওর ব্যবহারে কিছু মনে করিস না। একটু রাগী। একটু রাগী? রূপকথা চোখ বড় বড় করে জিজ্ঞেস করল। শারমিন আহসান হেসে ফেললেন, তারপর বললেন, অনেক রাগী। কিন্তু আগে অমন ছিল না। তুই জানিস কিনা জানি না, তবে আজ বলছি, ওর প্রথম বউ যখন ওকে ছেড়ে দিয়ে চলে গেল তখন থেকেই অমন রকসটা হয়ে গেছে। কথায় কথায় শুধু রাগ করে। হ্যাঁ, রূপকথা জানে সে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। কিন্তু তার থেকে আর একটুও সে জানে না। জানার সময় দেয়নি কেউ। শারমিন আহসান আরও বললেন, তবে এখন আর চিন্তা নেই, তুই এসে গেছিস তো। আমার ছেলে আবার আগের মতো হয়ে যাবে। আপনার ছেলে কি এখনও তার প্রাক্তন স্ত্রীকে ভালোবাসে? রূপকথার এমন প্রশ্ন শুনে শারমিন আহসানের মুখটা কালো হয়ে আসল। তিনি ভাবতে পারেননি রূপকথা এই ধরনের প্রশ্ন তার কাছে করতে পারে। কিছুক্ষণ নীরব থেকে বললেন, জানি না রে, আমার ছেলের চোখের ভাষা এখন আর বুঝতে পারি না। কিন্তু এইটুকু জানি, যদি ওর মনে ভালোবাসা থাকে তাহলে সেটা যেন তোর জন্য হয় থাকে।
আমি চাই না আমার ছেলে ওই মেয়ে আর মনে রাখুক। শারমিন আহসানের কথাগুলো এখনও রূপকথার কানে বাজছে। কোনোভাবেই ভুলতে পারছে না। সে ওইসব কথা ভাবতে ভাবতে রুমের কাছে এসে দাঁড়াল। রুমের লাইট অফ। রূপকথা ঘরে যাবে কি না বুঝতে পারছে না। কিছুক্ষণ অমনভাবেই দাঁড়িয়ে থেকে ঘরে প্রবেশ করল। সাহস করে লাইট জ্বালাল। ঘর আলোকিত হতেই রূপকথা দেখল শিশির ব্যালকনির স্লাইডিং দরজার কাছে থাকা বিন ব্যাগের উপর গা হেলিয়ে বসে আছে। আলো জ্বলতেই শিশির চোখ খুলে দরজার দিকে তাকায়। রূপকথা ঢোক গিলে এগিয়ে যায় শিশিরের কাছে। নতুন বউ হওয়া বেশ সেজে গুজে রয়েছে সে। গলায় সোনার হার, হাতে সোনার বালা, খয়েরি কাতানের শাড়ি, চোখে গাঢ় করে কাজল দিয়েছে, ঠোঁটে হয়তো হালকা লিপটিন্ট। শিশির চোখ রূপকথার উপর পড়তেই হারিয়ে গেল সে। রূপকথার সাজের প্রয়োজন নেই, তবে তাকে সাজলে চোখ সরানো যায় না। শিশির নিজের অজান্তেই কেমন যেন অনুভব করতে লাগল মনের ভিতর। রূপকথাকে তার কাছে পেতে ইচ্ছে করছে। আপনার কি শরীর খারাপ লাগছে? রূপকথার মিষ্টি কণ্ঠস্বর কানে আসতেই শিশির নিজের চোখ সরিয়ে নিল। লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে লাগল। রূপকথা আবার বলল, মা বললেন সকালে আপনি কিছু খেয়ে যাননি। আর গতরাতে তো ঘুমোননি, শরীর খারাপ করা তো স্বাভাবিক। বেশি খারাপ লা? রূপকথা কথা শেষ করতে পারে না। শিশির উঠে দাঁড়ায়। রূপকথার মুখোমুখি হয়ে কাছে দাঁড়ায়। কিন্তু তার দিকে তাকায় না। চোখ অন্য দিকে রেখে গম্ভীর স্বরে বলে, আমি ঠিক আছি। শুধু মাথাটা ব্যথাটা করছে। বলে রূপকথার পাশ কাটিয়ে খাটের কাছে যায়। রূপকথা ঘুরে দাঁড়ায়। শিশির কাছে এগিয়ে যায়। কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। শিশির খাটে শুইয়েছে। রূপকথা ঠোঁট কামড়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আমি মাথা টিপে দিব? আরাম লাগবে? শিশির রূপকথার দিকে তাকায়। কিছু বলতে যাবে, কিন্তু রূপকথার অমন চাহনি দেখে গলা থেকে তার কিছু বেরোল না। মাথায় কেমন ঘোর চেপে বসল। রূপকথার রূপ যেন চোখ ঝলসিয়ে দিচ্ছে। এমন চোখ, এমন চেহারা, এমন রূপ সব পুরুষের স্বপ্ন। শিশিরের বুকের হৃৎপিণ্ড চলাচল যেন মুহূর্তেই বেড়ে চলছে। শিশিরকে চুপ থাকতে দেখে রূপকথা নিরাশ ভঙ্গিতে বলে, ঠিক আছে, আপনি বিশ্রাম নেন, আমি নিচে যাচ্ছি। কপাল টিপে দেবে বললে এখন চলে যাচ্ছ কেন? শিশির রূপকথার দিকে তাকিয়ে বলে। রূপকথা কোনো জবাব দিল না। সে এগিয়ে গেল বরের মাথার কাছে। পাশে বসে শিশির কপালে আলতো করে হাত বুলিয়ে দিতে শুরু করে। শিশির কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। রূপকথার হাতের স্পর্শে হয়তো জাদু আছে। সে কপাল টিপে দিতেই শিশিরের ব্যথা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে লাগল। কখন চোখে ঘুম নেমে আসলো সে টের পেল না। সকালবেলা শিশিরের ঘুম ভাঙল রূপকথার চুলের ঘ্রাণে। চোখ পিটপিট করে তাকাতেই শিশির দেখতে পেল রূপকথা তার বাহুডোরে আবদ্ধ। শিশির রূপকথাকে নিজের সঙ্গে জড়িয়ে আছে। রূপকথাও তাকে একইভাবে আঁকড়ে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। কি নিষ্পাপ মুখখানি! শিশির কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকল ওর দিকে। রূপকথার চুলগুলো মুখে এসে পড়েছে। শিশির সেই চুলগুলো আলতো করে সরিয়ে দিতে লাগল। হঠাৎ তার চোখ এসে পড়ে রূপকথার গলার কাছে কালো হয়ে থাকা মারের দাগের উপর। তার ভ্রু কুঁচকে যায়। শিশির আলতো তার আঙ্গুল বুলায়। রূপকথা একটু নড়েচড়ে। শিশির রূপকথার চুল পিঠের উপর থেকে সরিয়ে দিল। সরিয়ে দিতেই শিশিরের চোখে পড়ল পিঠের কালচে হয়ে আসা দাগগুলোর উপর। হঠাৎ কারোর হাতের স্পর্শ পিঠে পেতেই রূপকথার ঘুম ভাঙে। সে আধখোলা চোখে শিশিরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে চমকে উঠে বসে নিজের শাড়ির আঁচল টেনে ঠিক করে নিল। গত রাতে কখন ঘুমিয়ে পড়েছে তা রূপকথার মনে নেই। রূপকথা হন্তদন্ত হয়ে বিছানার থেকে নামতে যাচ্ছিল, তখনই শিশির পিছন থেকে ওর হাত খপ করে ধরে। পিঠে ওই কালচে দাগ কিসের? চলবে। অজান্তে ভালোবেসেছি তোকে। রুদ্রিকা বেদী। পর্ব 4।
শিশিরের মুখে দাগের কথা শুনতেই রূপকথা শাড়ির আঁচল পিঠে জড়িয়ে নিল। কেমন অপ্রস্তুত হয়ে উঠল সে। শিশিরের দিকে ফিরে মাথা নিচু করে আমতা আমতা করতে করতে বলল, আপনি ফ্রেশ হয়ে নেন। মা রাতে বলছিলেন আপনি সারাদিন কিছু খাননি। শাওয়ার নিয়ে নিচে আসুন। ব্রেকফাস্ট করবেন। রূপকথা সম্পূর্ণ প্রসঙ্গ এড়িয়ে গেল। সে মাথা নিচু করে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাবে তার আগেই শিশির বিছানা থেকে নেমে পিছন থেকে ওর হাত ধরে। রূপকথা নিজেকে সামলাতে না পেরে শিশিরের সঙ্গে সঙ্গে ধাক্কা খায়। শিশিরের দিকে পিটপিট করে তাকিয়ে চোখ নামিয়ে নিল। শিশির ওর হাত ছেড়ে দেয়া। না বলতে চাইলে বলতে হবে না, কোনো জোর নেই। বাট ইউ ক্যান বিলিভ অন মি, বলে শিশির ওয়াশরুমের দিকে চলে গেল। রূপকথা কিছুক্ষণ একদৃষ্টে সেই দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে এসে জল জমল। সে ঝটপট করে হাতের তালু দিয়ে চোখ মুছে নিল, তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটল। শিশির ফ্রেশ হয়ে নিচে এসেছে। শারমিন আহসান ছেলেকে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখে একটি মিষ্টি হাসি হেসে এগিয়ে গেল। রূপকথা টেবিলের কাছেই দাঁড়িয়ে রইল। শিশির মায়ের সামনে দাঁড়াতেই সালাম দিল। শারমিন আহসান ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। আয়, ব্রেকফাস্ট করবি। কালকে একবার সারাদিন না খেয়ে কাটিয়েছিস, বলে শিশিরের হাত ধরে টেবিলের কাছে নিয়ে আসল। শিশির রূপকথার দিকে তাকাল। রূপকথার চোখ মেঝেতে, লজ্জাবতী কন্যার মতো হয়ে দাঁড়ানো। শিশির চেয়ারে বসল। রূপকথা শারমিন আহসানের দিকে তাকিয়ে বলল, মা আমি একটু আসছি। ফ্রেশ হয়ে শারমিন আহসান মাথা নাড়াল। রূপকথা উপরে চলে গেল। শিশির তার যাওয়ার দিকে চেয়ে রইল। চোখ তার রূপকথার পিঠের উপর। রূপকথার চুলগুলো ছেড়ে দেওয়া, তাই পিঠের দাগগুলো দেখা যাচ্ছে না। শিশিরকে হারিয়ে থাকতে দেখে শারমিন আহসান বলে, কি রে, কি দেখছিস? কিছু না মা, বলে সোজা হয়ে বসল। আজ রূপকথার ভার্সিটি রয়েছে, তবে সে যাবে কিনা বুঝতে পারছে না। ফ্রেশ হয়ে নিচে আসল। তার মুখ কালো থাকতে দেখে শারমিন আহসান রূপকথার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা? কিছু না মা, আসলে আজ ভার্সিটি রয়েছে। বিয়ের জন্য প্রায় 1 সপ্তাহ ক্লাস করি না। আজ যাব কিনা বুঝতে পারছি না। এ মা, বিয়ের জন্য ক্লাস মিস দিয়েছিস? পড়াশোনা আগে। তুই অবশ্যই আজ যাবি। রেডি হয়ে নে, ব্রেকফাস্ট করে নে। ড্রাইভার তোকে ভার্সিটিতে দিয়ে আসবে। শারমিন আহসান মিষ্টি করে রূপকথার মাথায় হাত রেখে বলল। রূপকথা মাথা নাড়াই। তার বুকের ভিতরটা কেমন করছে। এত ভালোবাসা, এত যত্ন সে কখনো পায়নি। তার মনের মধ্যে হঠাৎ ভয় প্রবেশ করল। সে মনে মনে ভাবল, আমার কপালে কি এত সুখ জুটবে? আমি যে অপজা। কোথাও আমার সাথে ভালো হয় না। আল্লাহ তুমি দেখো। আজ সকাল থেকে সানজিদ শিশিরকে খুব ভালো করে লক্ষ্য করছে। মাথা থেকে পা পর্যন্ত সবই আজ সানজিদের জন্য তার বশের মধ্যে নতুন নতুন লাগছে। শিশির গম্ভীর মুখে আজ সকাল থেকে একটি তৃপ্তিমা হাসি ফুটে রয়েছে। কোনো কিছুতেই মন দিচ্ছে না সে। কোথায় হারিয়ে যাচ্ছে বারবার। সানজিদ ভ্রু জোড়া উঁচু করে টেবিলের দিকে খানিকটা এগিয়ে যেয়ে বলল, ভাবির জাদু চলেছে তাহলে? সানজিদের কথাটা কানে যেতেই শিশির আর চোখে ওর দিকে তাকায়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মানে? না, মানে সকাল থেকে আপনি কোথাও হারিয়ে রয়েছেন। হাসছেন? তাই বললাম আর কি গি। তোর ভাবি বড্ড সুন্দর। কিছুক্ষণ চুপ থেকে শিশির বলতে, তোর ভাবি প্রত্যেকটা পুরুষের স্বপ্নের রাজরানী। এত সুন্দর হলে মানুষ চোখ ফিরায় কিভাবে? ম্যামের চয়েস আছে বলতে হবে। শিশির মুখে হালকা হাসি ফোটে। সে চুপ করে তাকিয়ে থাকে কেবিনের ব্যালকনির দিকের। খোলা আকাশ, তাতে রোদ ঝলমল করছে। পাখিরা উড়ে বেড়াচ্ছে। হঠাৎ শিশিরের ফোন বেজে উঠে। শিশির সোজা হয়ে ফোন তোলে। আননোন নাম্বার। সে ভ্রু কুঁচকে কল রিসিভ করে। হ্যালো।
শুনলাম নতুন বিয়ে করেছি। কলের অপর প্রান্তে থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শিশিরের চিরচেনা। সে চেয়েও ভুলতে পারবে না এই কণ্ঠস্বর। শিশিরের চোয়াল শক্ত হয়ে উঠে। করেছি, তাতে তোমার কি? আমার কি? আমি শুধু তোমাকে কংগ্রেচুলেশন করার জন্য ফোন করেছি। সামনের জীবন খুব সুন্দর কাটুক তোমার। খুব সাবলীল কণ্ঠ উত্তর দিল মেয়েটি। শিশির লম্বা করে শ্বাস ছাড়ল, তারপর বলল, জানো তো, কিছু মানুষের অন্যের সুখ সহ্য হয় না। তুমিও সেই মানুষগুলো মধ্যে পড়ো। অপর প্রান্ত থেকে খিলখিল করে উঠল মেয়েটি। তারপর শান্ত কণ্ঠে বলে, তুমি আমাকে সবসময় ভুল বুঝলে শিশির। শিশির আর একটা কথা শুনল না। কলটা কেটে দিল। হাতের ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে। সঞ্জিত পুরো বিষয়টি বুঝতে পারল। সে ঝটপট শিশিরের পাশে এসে দাঁড়াল। স্যার, শান্ত হন। ওই মেয়ের গলা শুনেছি আমি। কিভাবে শান্ত থাকব? শিশির মুখ লাল হয়ে উঠেছে। ঘাড়ের শিরা উপশিরা সব দৃশ্যমান। হাতের মুঠো শক্ত হয়ে গেছে। চোখ লাল। সঞ্জিত ফোনে অফিস পিয়ানকে কল করে বলল, স্যারের জন্য একটা ঠান্ডা শরবত পাঠিয়ে দেন কেবিনে। শিশির চেয়ারে ঘাড় হেলিয়ে দেয়া। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকে। নিজেকে শান্ত করে সঞ্জিতের উদ্দেশ্য বলে, 5 বছর আগে আমার জীবনে যে কালো অধ্যায় এসেছিল, সেই কালো অধ্যায় আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। যখন নতুন করে একটু চেষ্টা করছি, তখনই আমার জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগে। স্যার, আপনি বিন্দু মাত্র চিন্তা করবেন না। আপনার নতুন জীবনে কোনো ধরনের সমস্যা হবে না। রূপকথাকে ড্রাইভার ভার্সিটিতে ড্রপ করে দিয়ে গেছে। প্রায় 1 সপ্তাহের পর সে ভার্সিটিতে এসেছে। কেমন যেন লাগছে। শেষবার যখন সে এসেছিল তখন সে ছিল রূপকথা চৌধুরী, আজ যখন ভার্সিটিতে এসেছে তখন সে রূপকথা আরশিয়ান আহসান হয়ে এসেছে। ক্লাসরুমে প্রবেশ করতেই সবাই একবার তার দিকে তাকাল। ভার্সিটিতে কেউ এখনো জানে না তার বিয়ে হয়ে গেছে। তার প্রাণপ্রিয় বান্ধবীটাও পর্যন্ত এসবের থেকে অবগত নয়। রূপকথা সবার দৃষ্টি এড়িয়ে চিত্রার কাছে যেয়ে বসল। চিত্রা তাকে দেখেনি এমন ভান করে সামনে তাকিয়ে রইল। রূপকথা পাশে বসে বলল, আমার পরে রাগ করে আছিস? মোটেও না। আমি তোর কে যে আমি তোর উপর রাগ করে থাকব? চিত্রা মুখ ফুলিয়ে বলল। রূপকথা মুখ টিপে হাসল, ওর কাঁধে মাথা দিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে। কি নিয়ে? লাফিয়ে উঠল চিত্রা। তার চেঁচানোর শব্দে সবাই তাদের দিকে একবার তাকাল। রূপকথা ইশারা করে ওকে শান্ত হতে বলে। চিত্রা রূপকথার 2 বাহু ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, তুই বল যে একটু আগে আমার সাথে তুই মজা করলি। রূপকথা ডানে বামে মাথা নাড়ায়। চিত্রার যেন কোনোভাবেই বিশ্বাস হল না রূপকথার বিয়ের কথা। সেটা রূপকথার মুখ টিপে ধরে বলে, বরকে? কার সাথে বিয়ে হয়েছে? সব খুলে বল। এই জন্যই তুই 1 সপ্তাহ ধরে ভার্সিটিতে আসছিলিস না? হু, তোর প্রশ্নের উত্তর পরে দিব। এখন আমাকে ক্লাস করতে দে, সামনে পরীক্ষা। কিন্তু চিত্রা তার কথা শেষ করতে পারে না, তার আগেই ক্লাসরুমে প্রবেশ করেন একজন মহিলা। নীল রঙের কুর্তি পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, হাতে ওয়াচ, সাথে একটা ল্যাপটপ। ইনি রূপকথার ডিপার্টমেন্টের টিচার ইরা আহমেদ, বয়স 30-32-এর মধ্যে। রূপকথার ভীষণ প্রিয় একজন শিক্ষিকা। খুব ভালো ব্যবহার। রূপকথার প্রতি ইরারও যত্ন একটু বেশি। সে সব সময় রূপকথাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে। আজও ক্লাসে ঢুকে সে রূপকথার দিকে তাকায়। রূপকথাকে আজ ক্লাসে দেখে তার মুখে একটা হাসি ফোটে। চলবে। অজান্তে ভালোবেসেছি তোকে। রুদ্রিকা বেদী। পর্ব 5। ক্লাস শেষ হতেই ইরা আহমেদ রূপকথাকে তার কাছে ডাকে। রূপকথার সাথে চিত্রাও যায়। রূপকথা হাসি হাসি মুখ নিয়ে তাকে সকালের শুভেচ্ছা জানা। দুজনের শুভেচ্ছা বিনিময়ের পর ইরা কিছুক্ষণ নিজের ডেস্কের হাত রেখে দাঁড়িয়ে থাকা। ইরা দেখতে সুন্দর। গায়ের রং হলদে ফর্সা। চোখগুলো টানা টানা।
চুলগুলো কোমর অবধি, কোকড়া চুল এবং হালকা বাদামি চুলের রং। ইরা আহমেদ রূপকথার দিকে তাকিয়ে বলে, শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। আপনি কি করে জানলেন ম্যাম? অবাক হয়ে জিজ্ঞেস করল রূপকথা। এই বিয়ের বিষয়ে কারো কিছু জানার কথা নয়, তাহলে ইরা কিভাবে জানল? ইরা এগিয়ে আসল রূপকথার দিকে। একটু নিরাশ ভঙ্গিতে বলল, তোমার বাড়িতে কল করেছিলাম, তুমি কেন আসছো না সেটা জানতে। তখন তোমার মা আমাকে জানান তোমার বিয়ের বিষয়টা। ও, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে তো? ইরা বেশ চিন্তিত স্বরে প্রশ্নটা করল। রূপকথা হেসে বলল, হ্যাঁ, পারব। শ্বশুর বাড়ির সবাই ভালো তো? বরং কি করেন, নাম কি? রূপকথার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল ইরা। আমার শ্বশুর বাড়িতে বেশি মানুষ নেই। আমি, আমার শাশুড়িমা আর হাজব্যান্ড। তারা সবাই অনেক ভালো। অনেক যত্ন নেই। আমার স্বামী ব্যবসায়ী, আর তার নাম বলতে পারল না রূপকথা। তার আগেই ইরার ফোন বেজে উঠল। ইরা ব্যাগের থেকে ফোন বের করতেই ঝটপট করে রিসিভ করল। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি বলে কল কেটে দিয়ে সব কিছু গুছিয়ে নিল। তারপর রূপকথার দিকে তাকিয়ে বলে, শ্বশুরবাড়ি প্রথম প্রথম মিষ্টি লাগে, আস্তে আস্তে কোন দিকে যায় বলা যায় না। তাই একটু সাবধানে থেকো, নিজের যত্ন নিও বলে চলে গেল। রূপকথার মুখ হঠাৎ কালো হয়ে গেল। সে চেয়ে রইল এক দৃষ্টে ইরা যাওয়ার দিকে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবে, আমার জীবন তো পুরোই তিতা। এখন আরও তিতা হলেও আমার যায় আসবে না। সন্ধ্যাবেলা শারমিন আহসান আর রূপকথা লিভিং রুমে বসে টিভি দেখেছেন। আসলে রূপকথা দেখছে না, তার শাশুড়ি মাই দেখছেন, রূপকথাকে সঙ্গ দেওয়ার জন্য বসিয়ে রেখেছে। টিভিতে চলছে সেই লজিকহীন ধারাবাহিক নাটক। তাই দেখে মাঝে মাঝে হো হো করে হেসে উঠেছেন শারমিন আহসান, আবার কখনো মুখ গোমড়া করে খলনায়িকাকে বেশি কথা বলছেন। তবে সব কিছু দেখে রূপকথা হাসা ছাড়া আর গতি পেল না। তাদের সঙ্গ দিচ্ছে টেবিলে রাখা সন্ধ্যার নাস্তা। শারমিন আহসান একটা থুইয়া একটা নিচ্ছেন এবং রূপকথার দিকে বাড়িয়ে দিচ্ছেন। তবে রূপকথা সব জায়গায় থেকে একটুকরো নিয়ে নিয়ে খাচ্ছে। তার খাওয়া দেখে শারমিন আহসান বলে ফেললেন, বৌমা তুই একটা কাজ কর, যা খাচ্ছিস তাও খেতে হবে না। না মানে এরকম খেলে একটা মানুষ বাঁচে কিভাবে? যেভাবে আমি বেঁচে আছি সেইভাবে বাঁচবে ছু, রূপকথা হেসে বলে। রূপকথার উত্তর শুনে শারমিন আহসান চোখ ছোট ছোট করে কড়া চাহনিতে রূপকথার দিকে তাকায়। রূপকথার খারাপ লাগল না। শারমিন আহসানের বকার মাঝেও একটা অন্যরকমের মমত্ববোধ লুকিং আছে। যে অনুভূতিগুলো তার জীবনে সে কখনো পায়নি, সব যেন এই বাড়িতে এসে পূর্ণভাবে তাকে তার সৃষ্টিকর্তা ঢেলে ঢেলে দিচ্ছে। মায়ের ভালোবাসা, যত্ন, আদর, এইসব সে ভীষণ করে আঁকড়ে রাখতে চাচ্ছে। মনে মনে শুধু দোয়া করে, আল্লাহ, এই সুখ কতদিন আমার কপালে সইবে আমি জানি না। তবে এই ভালোবাসার মর্যাদা যাতে আমি দিতে পারি সেদিন খেয়াল রেখে আমার সাথে থেকো গু। রূপকথাকে একদৃষ্টে তার দিকে চেয়ে থাকতে দেখে শারমিন আহসান ভ্রু কুঁচকে বলেন, কি রে, অমন ভাবে তাকিয়ে আছিস কেন? রূপকথা কোনো জবাব দেয় না। সে সোজা শারমিন আহসানকে জড়িয়ে ধরে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। শারমিন আহসান কিছু বুঝে উঠতে পারলেন না। সে রূপকথাকে জড়িয়ে ধরে অপরাধের স্বরে বলে, আমি তো এমনই বকছিলাম, তোর কষ্ট লাগবে বুঝতে পারেনি। আমার কষ্ট লাগেনি মা, আপনি আমাকে আরও বকুনি দেন, আমার খুব ভালো লাগছে। আগে কখনো তো কেউ আমাকে নিয়ে এত চিন্তা করেনি। বলতে বলতে ফুপিয়ে উঠে রূপকথা। শারমিন আহসান কিছু বললেন না। সে রূপকথাকে কাঁদতে দিল। কতদিনের ভার মনের মধ্যে রয়েছে কে জানে। কাঁদলে মন হালকা লাগে, রূপকথা বাঁধন আরও শক্ত করে। এমন সময় বাড়ির কলিং বেজে উঠে। চাকরা দৌড়ে দরজা খোলে। শিশির দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই সে ভিতরে প্রবেশ করে।
সোফার কাছে এসে দাঁড়াতেই ওর ভ্রু কুঁচকে উঠে। রূপকথা মাকে জড়িয়ে কাঁদছে কেন? শিশির মায়ের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? শারমিন আহসান চোখের ইশারায় তাকে শান্ত হতে বলে। কিছুক্ষণ পর রূপকথা যখন একটু শান্ত হল তখন শারমিন আহসান তার চোখের জল সয়ত্নে মুছে দেয়া। তারপর মুখে হাসি ফুটিয়ে বলে, দেখ, তোর টানে তোর বর সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছে। শাশুড়ি মায়ের কথায় সে শিশিরের দিকে তাকাল। এতক্ষণ সে জানত না শিশির বাড়ি চলে এসেছে এবং তাকে আবারও বিনা কারণে কাঁদতে দেখেছে। রূপকথার মুখ লাল হয়ে আসল। শিশির মায়ের কথায় অপ্রস্তুত বোধ করে বলে, মোটেও না মা। অফিসে কাজের লোড কম বলে চলে এসেছি সকাল সকাল। সব বুঝি আমি। আমাকে বলদ ভেবো না। শিশির কোনো প্রতিবাদ করল না। কিসের প্রতিবাদ? তার মা তো একটু হলেও তার তাড়াতাড়ি ফেরার কারণটা ধরে ফেলেছে। সত্যিই তো, সে আগে এত তাড়াতাড়ি কখনো আসেনি অফিস থেকে। 5 বছর আগের সময়ও না। শিশির মুখ হালকা লাল হয়ে উঠল। সে রূপকথার দিকে তাকায়। রূপকথা লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে রয়েছে। বেচারি ভীষণ লজ্জা পাচ্ছে। এখন শুধু তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখিয়ে দিলেই শান্তিমতো মরতে পারি। রূপকথা চোখ বড় বড় করে চায়। তার মুখ যাও লাল হওয়া বাকি ছিল এখন তাও বাকি রইল না। লজ্জায় তার কাল গরম হয়ে উঠল। গলা শুকিয়ে এসেছে। সে উঠে দাঁড়াল। শিশির দিকে একবার চেয়ে লাজুক স্বরে বলে, আমি একটু উপর থেকে আসছি। বলে ওই স্থান ত্যাগ করে। রূপকথার চলে যেতেই শিশির মায়ের কাছে যেয়ে বসে। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি দরকার ছিল এসব কথা বলার? বাচ্চা একটা মেয়ে, ওর জন্য কত ভারী প্রভাব ফেলবে। কোনো ভারী প্রভাব ফেলবে না। প্রত্যেকটা মেয়ের জন্য মা হওয়া একটা স্বপ্ন। শারমিন আহসান কথা বলে অন্য দিকে তাকায়। শিশিরের মুখের লালচে আভা হঠাৎই হাওয়া হয়ে গেল। তার চাহনি এখন ভীষণ শীতল। সে মায়ের দিকে চেয়ে বলে, সব মেয়েদের জন্য মা স্বপ্ন হয় না। কিছু কিছু মানুষের জন্য মা হওয়া বোঝা হয়ে পড়ে। তুমিও সেটা ভালো করে জানো। বলে উঠে দাঁড়াল শিশির। মায়ের দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসল। তারপর সে উপরে চলে গেল। শারমিন আহসান ঠোঁট কামড়ে বসে রইলেন। শিশিরের কথার অর্থ সে ভালো করেই বুঝতে পেরেছে। ছেলের পুরনো ক্ষণগুলোতে অনিচ্ছা সত্ত্বেও তিনি আঘাত করে বসেছেন। শিশির ঘরে ঢুকতেই দেখল রূপকথা খাটে বসে আছে। চুলগুলো ছেড়ে দেওয়া। পিঠের উপর দিয়ে এলোমেলো ভাবে খেলা করছে। রূপকথা বাড়িতে থাকলে শাড়ি পরে। বাইরে গেলে কুর্তি বা সালোয়ার কামিজ পরে। শাড়ি পরে হাঁটতে অসুবিধা হয় বলে। শাড়িতে রূপকথাকে একদম রাজরানীদের মতো লাগে। তার নরম চিকন শরীরের জন্য শাড়িটাই সর্বশ্রেষ্ঠ। শিশির এই 2 দিনে একটা ব্যাপার লক্ষ্য করেছে। রূপকথার চোখ কখনো কাজল ছাড়া সে এখনো পর্যন্ত দেখতে পারেনি। কাজল তার চোখে গাঁট করে দেওয়া থাকে। অবশ্য কাজল চোখের শোভা 10 গুণ বাড়িয়ে দেয়া রূপকথার। শিশির কিছুক্ষণ রূপকথার দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকল। একটু আগে কান্নাকাটি করার জন্য কাজল লেপ্টে গেছে এবং চোখটা হালকা ফুলে রয়েছে। রূপকথা তার দিকে তাকাতেই শিশির চোখ সরিয়ে নেয়। আয়নার সামনে যেয়ে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলতে লাগে। আয়না থেকেও রূপকথাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে দেখতে পারছে রূপকথাও তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। শিশির শার্টের হাতা কুনুই পর্যন্ত ভাঁজ করে ওয়াশরুমের দিকে যাবে তার আগে পিছন থেকে মিষ্টি কণ্ঠে ভেসে আসে, শুনছেন? রূপকথা তাকে এই প্রথম ডাকল। সে পিছনে ফিরে তাকায়। রূপকথার দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? হুম। আপনাকে কিছু কথা বলার ছিল আমার। চলবে।